আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন রাশিয়া এবং ইউক্রেনের ভিতরে যে আলোচনা এবং যুদ্ধবিগ্রহ চলমান, ওই যুদ্ধবিগ্রহের মাঝেই আলোচনার একটা পথ তৈরি হয়েছে। ওই আলোচনার পথটা হয়েছে তুরস্কের মধ্যস্থতায়। তুরস্কের যিনি রাষ্ট্রপতি আছেন জনাব রিসেপ তাইয়েপ এরদোগান, তার মধ্যস্থতায় এই আলোচনাটা হচ্ছে। সেই আলোচনায় প্রাথমিক অর্থাৎ এর পূর্বে যে একটা আপনার উভয় পক্ষ মিলিত হয়েছিলেন, সেখানে তারা বন্দি বিনিময়ের জন্য শুধুমাত্র একটা চুক্তি করছেন। আর আজকে অর্থাৎ রাশিয়ার যেই অভ্যন্তরে ইউক্রেনের যেই 40টি প্লাস যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্তের জন্য যে হামলা করছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের হামলায়, তারপর এই আলোচনা উভয় পক্ষ অংশগ্রহণ করছেন। উভয় পক্ষের এই আলোচনায় যেটা একটা বিষয় মোটামুটি এখানে ক্লিয়ার হয়েছে, যেটা উভয় পক্ষই এখানে বন্দি বিনিময় নতুন করে বন্দি বিনিময় চুক্তির জন্য তারা রাজি হয়েছে। আর তাদের যেই উভয় পক্ষের সৈন্যদের যে মরদেহগুলো আছে, যেমন ইউক্রেনের রাশিয়ার যে সমস্ত সৈন্যগুলা ইউক্রেন হত্যা করছে, ওই সমস্ত হত্যাকৃত সৈন্যদেরকে তারা সংরক্ষণ করে রাখছে। আবার রাশিয়া ইউক্রেনের যে সমস্ত সৈন্যদেরকে হত্যা করছে, রাশিয়া ওই সমস্ত সৈন্যদের মরদেহ এখানে সংরক্ষণ করে রাখছে। এখন উভয় পক্ষ এই সংরক্ষণকৃত সৈন্যদের ভিতর থেকে আপনার 6000 করে সৈন্য এখানে হস্তান্তর করবে। অর্থাৎ রাশিয়া ইউক্রেনকে 6000 এরকম সৈন্যের মরদেহ হস্তান্তর করবে। ইউক্রেন রাশিয়ার এরকম 6000 সৈন্য মানে মরদেহ হস্তান্তর করবে। আর এর সাথে যেটা হচ্ছে যে সমস্ত আহত যুদ্ধবন্দীরা আছে, এর ভিতরে বিশেষ করে ইয়াং, যাদের আপনার যুদ্ধ করার এই মুহূর্তে সক্ষমতা নাই, অর্থাৎ তাদেরকে প্রশিক্ষণ দিলে বা যাদেরকে চিকিৎসা করানোর পরে তারা হয়তো যুদ্ধক্ষেত্রে ফিরতে পারবেন, এরকম মানে প্রায় আপনার 1000 করে যুদ্ধবন্দী, আহত যুদ্ধবন্দী, সেটা তারা এখানে ছাড়বেন। এখানে মূলত এই বিষয়টাই আলোচনা করে সেখানে শেষ হয়েছে। এখন এর বাইরে যুদ্ধ যখন শেষ হবে বা কি বা কেউ আর কারোর উপরে হামলা করবে না, এরকম কোনো বিষয়ে তারা ঐক্যমতে আসতে পারেনি। এখন এই যে রাশিয়ার অভ্যন্তরে হামলা করে এতগুলা যুদ্ধ বিমান বা বিমান বলেন, যা কিছুই বলেন, ধ্বংস করা হয়েছে, এটা একদিকে চিন্তা করতে গেলে ইউক্রেনের একটা জিত, অর্থাৎ যুদ্ধকালীন সময়ে সব কিছুই ঘটতে পারে। এখন রাশিয়া এখানে তার যেই নিরাপত্তা গ্রান্ট মানে নিরাপত্তা ব্যবস্থা ওইখানে দুর্বল ছিল, ওই দুর্বলতা কাজে লাগায় ইউক্রেন এখানে সফল আক্রমণ চালাইছে। আর এটা একভাবে বলতে গেলে ইউক্রেনের বৈধ আক্রমণ, কেননা রাশিয়া কিন্তু ইউক্রেনের এমন কোনো অলিগলি নাই যেখানে আক্রমণ করেনি। সুতরাং সেই ক্ষেত্রে ইউক্রেন এই যে সামরিক যেই ঘাটতি বলেন, স্থাপনা বলেন, সেখানে হামলা করার এটা ইউক্রেনের জন্য কিন্তু বৈধ। সুতরাং ইউক্রেন সেটাই করছে। তবে এখানে রাশিয়া এই তার যে দুর্বলতা আছে, গোয়েন্দা দুর্বলতা একটু আছে বলা যায়। তারপর আপনার যে সামরিক কী বলে যে আপনার তাদের যে কৌশলগত কিছু ব্যর্থতা আছে, সেগুলো এখানে প্রকাশিত হয়েছে। তবে রাশিয়া হয়তো দেখবেন রিসেন্টলি এই আপনার দুর্বলতা কাটিয়ে উঠে আবার দাঁড়াচ্ছে। তবে রাশিয়া যেই কাজটা করে, এই যে অনেকেই বলেন যে এখানে রাশিয়া বড় প্রতিশোধ নেবে, আমিও বলি আপনাদের সাথে, আমিও একমত যে রাশিয়া প্রতিশোধ নেবে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন, তিনি কেজিবির সদস্য, অর্থাৎ গোয়েন্দা বাহিনী থেকে আসা, এই কারণে তার অ্যাকশনগুলা মানে আপনার আমার বা আমাদের মতো যেরকম গরম গরম না হয়ে এটা স্লো প্রকৃতির, অর্থাৎ এটা আপনার আস্তে আস্তে কাজ করে, যেটা আমাদের দেশে ওই যে হোমিওপ্যাথি বলা হয় আর কি। এখন এই হোমিওপ্যাথির মতো একটা কাজ আস্তে আস্তে করে। রাশিয়ার প্রেসিডেন্ট কাউকে
রাশিয়ার প্রেসিডেন্টের সাথে কেউ যদি অন্যায় করে বা খারাপ করে, রাশিয়ার প্রেসিডেন্ট তার প্রতি তখন সাথে সাথে কিন্তু রাগান্বিত হন না বা তাকে বুঝতেও দেন না যে তিনি রাগ হয়েছেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি কিন্তু ওই রাগের প্রতিশোধ ঠিকই নেন। সুতরাং এক্ষেত্রেও মিস্টার পুতিন এটা করবেন, এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায়। আবার নাও করতে পারেন এখানে, কেননা রাশিয়া এই যে যুদ্ধক্ষেত্রে নামছে একটা লক্ষ্য নিয়ে। লক্ষ্যটা কি? ইউক্রেন তার কথা শুনবে, ইউক্রেন নেটোর এখানে সদস্য হতে পারবে না, ইউক্রেনের সকল কিছুতে নাক গলাবে রাশিয়া, অর্থাৎ রাশিয়ার চাওয়া পাওয়া অনুযায়ী ইউক্রেন চলবে, এরকম একটা বিষয় আপনার নিশ্চয়তা পাওয়ার জন্য মূলত এখানে এই যুদ্ধটা শুরু। এখন ইউক্রেন যদি রাশিয়ার এই সমস্ত দাবি দেওয়াগুলা এই তো মানে সামনে মাইনে নেয়, হয়তো তখন হয়তো চিন্তা করবেন 10টা 20টা 50টা যুদ্ধ বিমান গেছে, তাতে কি, কিন্তু আমার মূল চাওয়া তো আমি পেয়েছি। অর্থাৎ পক্ষগুলো, যে সমস্ত পক্ষগুলো যুদ্ধে নামে ওই সমস্ত পক্ষগুলো কিন্তু এই সমস্ত ক্ষতি হইতে পারে এটা জানি নেই কিন্তু নামে। সুতরাং এখানে রাশিয়া দেখবেন হয়তো তখন হয়তো পাল্টা আক্রমণ নাও করতে পারে, কিন্তু এখানে রাশিয়ার যেই মানে এটা তো মূলত রাশিয়ার ব্যক্তিত্বে আঘাত যে হামলা করছে। কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়ার অভ্যন্তরে বা রাশিয়ার ভেতরে এরকম হামলা করে রাশিয়ার এত সম্পদ কেউ ক্ষতি করতে পারেনি। সুতরাং এত বড় ক্ষতির খেসারতের যদি জবাব যদি না দেয়, এটা রাশিয়ার প্রতি অনেকের একটা রাশিয়ার দুর্বলতা হিসেবে চিহ্নিত করবে। সুতরাং রাশিয়া বাধ্য হয়েই এটার জবাব দিতে হবে। আর এই ক্ষেত্রে আমরা দেখছি রাশিয়ার বিভিন্ন যেই মিসাইল সিস্টেম আছে সেগুলা বিভিন্ন জায়গায় মোতায়েন হচ্ছে, মুভ হচ্ছে। এখন কি আসলে যে সেখানে হামলার জন্য কি প্রস্তুত হচ্ছে কিনা সেটা একটা প্রশ্ন। আবার কিছুদিন পূর্বে মিস্টার পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট মিস্টার আলেকজান্ডার লুকাশেঙ্কোর ভিতরে যেই আপনার কথোপকথন বা চুক্তি তাদের ভিতরে বা আলোচনা হয়েছে, সেখানে রাশিয়া এই দিন বেলারুশের মাটিতে তাদের মিসাইল সিস্টেম রাখবেন। এখন হয়তো সেই জন্য এগুলো মুভ করতে পারে। তবে এখন রাশিয়ার এই যে হামলার জন্য, রাশিয়ার অভ্যন্তরে এই হামলার জন্য রাশিয়া কাকে দায়ী করে এখানে প্রধানতম দায়ী করবে? ইউক্রেনকে, না ব্রিটেনকে, না জার্মানকে? কেননা এখানে ব্রিটেন তার যেইটা কি বলে আপনার যে গোয়েন্দা সক্ষমতা, ওই গোয়েন্দা সক্ষমতার সম্পূর্ণটা ইউক্রেনের সাথে শেয়ার করে বলা যায়। আর জার্মানি তাদের যেই দূরপাল্লার রেঞ্জের যে সমস্ত অস্ত্রগুলো আছে ওগুলা অনেকটাই দিয়েছে এবং ওগুলা ওপেনলি বলছে, এবং ওগুলার থেকে যে সমস্ত ব্যবহারের বিধিনিষেধ ওটি তুলে এনেছে। এখন এখানে ইউক্রেন তো মোটামুটি একটা লেজে গোবর অবস্থায় আছে। এখন কি আসলে মিস্টার পুতিন কি জার্মান বা ব্রিটেন কাউকে টার্গেট করবেন? হতেও পারে, নাও হতে পারে। সুতরাং এই যুদ্ধে আরও নতুন অধ্যায়ে প্রবেশ করছে, আর এই নতুন অধ্যায়ের মাধ্যমে যুদ্ধ মূলত আরও বিস্তৃত হচ্ছে। এখন এই বিস্তৃত যুদ্ধে রাশিয়ার কতটুকু ক্ষতি পশ্চিমা করতে পারছে বা করবে সেটা বড় প্রশ্ন। তবে এই যে 3 থেকে 4 বছর যুদ্ধ, 3 বছর শেষ, 4 বছর চলমান, 4 বছর যুদ্ধে রাশিয়ার যেই ক্ষতি করার প্ল্যান নিয়ে পশ্চিমারা এগোচ্ছিল, রাশিয়াকে মেরুদণ্ডহীন করে দেবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু মূলত এটা আরও হিতে বিপরীত হয়েছে। রাশিয়া তার সগৌরবে তার সকল কিছুই পরিচালনা করছে, ব্যবসা বাণিজ্য সব কিছু। সুতরাং এই ক্ষেত্রে এখানে রাশিয়ার কৌশলের কাছে পশ্চিমারা পরাজিত হচ্ছে, এটাই বোঝা যায়। যাই হোক, আজকে আর আলোচনা দীর্ঘায়িত করব না, এখানে আজকে শেষ করলাম। মিস্টার পুতিন কি আসলে এখানে থামবেন না প্রতিশোধ নেবেন, সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান, ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে এবং ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।